প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মিনাক্ষী। চোখ রাখছি খবরে। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়ার আওতায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা থেকে রাজ্যের ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়ায় আওতায় খসড়া ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার সূত্রপাত হয়েছে নতুন করে। মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্যের মোট ৫৮,২০,৮৯৮ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে, যা সংখ্যার বিচারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার প্রধান কারণ মৃত ভোটার, স্থানীয়ভাবে স্থানান্তরিত ভোটার এবং নকল বা জাল এন্ট্রি। পরিসংখ্যান বলছে ২৪ লক্ষেরও বেশি ভোটার মৃত, প্রায় ২০ লক্ষ ভোটার অন্যত্র স্থানান্তরিত এবং লক্ষাধিক ভোটার নকল বা নিখোঁজ হিসেবে চিহ্নিত। একদিকে যেমন ভোটার তালিকা শুদ্ধিকরণের ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে আগের বছরগুলিতে এই বিপুল সংখ্যক ত্রুটি কিভাবে তালিকায় রয়ে গেল প্রশ্ন উঠছে তা নিয়েও। দীর্ঘদিন ধরে হালনাগাদ প্রক্রিয়া, দুর্বলতা এবং স্থানীয় স্তরে নজরদারির ঘাটতি কি এই পরিস্থিতির জন্য দায়ী তা নিয়েও উঠছে প্রশ্ন। পরিসংখ্যান অনুযায়ী সর্বাধিক সংখ্যক নাম বাদ পড়েছে কলকাতার চৌরঙ্গি ও কলকাতার বন্দর এলাকায়। মহানগর এলাকায় উচ্চ হারে স্থানান্তর, ভাড়াটে বাসিন্দার আধিক্য এবং জনসংখ্যা দ্রুত পরিবর্তন এই প্রবণতার অন্যতম কারণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। অন্যদিকে গ্রামীণ এলাকা যেমন বাঁকুড়ার কতুলপুরে তুলনামূলকভাবে কম সংখ্যক নাম বাদ পড়া ইঙ্গিত দেয় যে স্থায়ী বসবাস এবং সামাজিক কাঠামো ভোটার তালিকা অপেক্ষাকৃত স্থিতিশীল রাখতে সহায়ক। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলের বিধায়কদের নির্বাচনী এলাকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়ায় নিরপেক্ষতার দাবি করছে নির্বাচন কমিশন। তবে বাস্তবে এই সংশোধনের প্রভাব কোন দিকে যাবে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে শহুরে এবং শিল্পাঞ্চল ভিত্তিক আসনগুলিতে বড় মাত্রায় নাম বাদ পড়ার ভবিষ্যৎ নির্বাচনে ভোটার উপস্থিতি এবং ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের নাম বাদ পড়েছে তারা ফর্ম ৬ পূরণ করে দাবি জানাতে পারবেন। তবে বাস্তবে সাধারণ নাগরিকদের একটি বড় অংশ এই প্রক্রিয়া সম্পর্কে কতটা সচেতন তা নিয়ে থেকেই যাচ্ছে সেই প্রশ্ন। ডিজিটাল বিভাজন, নথির অভাব এবং প্রশাসনিক জটিলতা অনেক ক্ষেত্রেই সমস্যায় ফেলতে পারে প্রকৃত ভোটারদের। এসআইআর এর দ্বিতীয় ধাপ চলবে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এই সময়কালের দাবি আপত্তি এবং শুনানির প্রক্রিয়ায় কতটা স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হয় তার উপর নির্ভর করবে ভোটার তালিকার গ্রহণযোগ্যতা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া একদিকে যেমন গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার সুযোগ, অন্যদিকে তেমনই একটি প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক নিরপেক্ষতা এবং নাগরিক সচেতনতার একটি বড় পরীক্ষা। এই পরীক্ষায় নির্বাচন কমিশন কতটা সফল হয় তা স্পষ্ট হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে। রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে পতঞ্জলির সঙ্গে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কৃষি স্বনির্ভরতা, সুস্থতা, আধ্যাত্মিক পর্যটন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হয় এই মৌ স্বাক্ষর। ত্রিপুরার আর্থ সামাজিক কাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে মঙ্গলবার পতঞ্জলির সঙ্গে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে এই উদ্যোগ রাজ্যের উন্নয়ন পরিকল্পনায় একটি কৌশলগত মোড় বলে মনে করছে বিশেষজ্ঞরা। যোগব্যায়াম, সুস্থতা, কৃষি, শিক্ষা ও আধ্যাত্মিক পর্যটনের মতো বহুমাত্রিক ক্ষেত্রে এই অংশীদারিত্ব ত্রিপুরার দীর্ঘমেয়াদী উন্নয়নের নতুন রূপরেখা তৈরি করতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাম অয়েলের উপরে, পাম গাছের উপরে কাজ করছে, আপনারা সবাই জানেন, এবং প্রচুর যে ডাটা উনি দিয়েছেন সিডলিং এর উপরে, বহু ডাটা আপনাদের সামনে রেখেছেন। এগুলো এতটা আমারও অত ডিটেল জানা ছিল না। তো অলরেডি ফ্রম দেয়ার সাইড দে হ্যাভ কিক স্টার্ট দেয়ার জার্নি, পার্টিকুলারলি ইন ত্রিপুরা। তো আজকে এই যে দুটো আমাদের যে এখানে মুভ হয়েছে তার মেইন হচ্ছে, একটা হচ্ছে মানে সোফার this industry ministry is concerned. Here they are going to do in the multiple sectors like biodiversity conservation,
then bamboo and other value chains already as mentioned. Just I'm telling you, because I have to also tell to you. Tourism, IT and rural livelihoods. এবং এই যে আমব্রেলা একটা হলো এই যে আমাদের সেই আমব্রেলার যে মূল আমাদের নন বাইন্ডিং প্রভিশন, তো নন বাইন্ডিং প্রভিশন এটা আমাদের জন্য ইজ অফ বিজনেস বা ইজ অফ এক্সিট এভরিথিং ইজ দেয়ার। এই সমঝোতা চুক্তির মূল বৈশিষ্ট্য হলো এর বহুমুখী চরিত্র। একদিকে যোগব্যায়াম ও সুস্থতা কর্মসূচির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন, অন্যদিকে আধ্যাত্মিক পর্যটনের প্রসারের মাধ্যমে রাজ্যের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার, আর্থিক ও সামাজিক প্রভাব ফেলতে সক্ষম এই দুই দিকই। ত্রিপুরার প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে আধ্যাত্মিক পর্যটনের ধারণা যুক্ত হলে দেশ বিদেশের পর্যটক আকর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কৃষি ও কৃষি ভিত্তিক শিল্পে পতঞ্জলির অংশগ্রহণ। পাম তেল চাষে ইতিমধ্যেই পতঞ্জলির উদ্যোগ রাজ্যের কৃষি ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। এর মাধ্যমে ত্রিপুরা ভোজ্য তেলে স্বনির্ভরতার পথে এগোতে পারে, পাশাপাশি সম্ভব কৃষকদের বিকল্প আয়ের উৎস তৈরিও। কৃষি প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠলে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং রাজ্যের শিল্প পরিকাঠামো হবে আরো শক্তিশালী। এগুলো বাদ দিলে বাকি আমাদের পয়সা খুব কম থাকে। এর জন্য বলছিলাম আমাদের বাইরের থেকে যখন আসবে তাহলে এবং আমাদের ইন্টারেস্ট মাথায় রেখে সবচেয়ে বড় হচ্ছে আমাদের ত্রিপুরাকে সর্বভারতীয় এবং বিশ্বের মধ্যে একটা পরিচয় আনা খুবই ইম্পর্টেন্ট। এটা গতানুগতিক, আগে যেমন আছে ভাই এভাবেই চলে চলো চুপচাপ এ খালি জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, কেন্দ্র দেয় না, দিল্লি দেয় না, এখনো তো এই জিনিসটা নেই। তো এই জায়গা থেকে যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, এর মধ্যে কিন্তু আমাদের মাইন্ডসেট এখন আস্তে আস্তে এখন তৈরি হয়েছে। তো আমরা ওনাদেরকে যেহেতু আজকে এখানে এসেছেন আপনাদের সামনে যে মোড় হলো, সেটা কিন্তু আমাদের ত্রিপুরার জন্য আগামী দিনে একটা রাস্তা কিন্তু খুললো। আমার মনে হয় খুবই সুন্দর রাস্তা খুললো। প্রকৃতির যোগব্যায়াম, শিক্ষা ও সুস্থতা কেন্দ্রিক প্রকল্পগুলির ফলে দক্ষ মানব সম্পদ তৈরির সুযোগ বাড়বে। যুব সমাজের জন্য সৃষ্টি হতে পারে প্রশিক্ষণ, শিক্ষকতা, স্বাস্থ্যসেবা ও পর্যটন সংক্রান্ত কর্মসংস্থান। এটি ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। পতঞ্জলির সঙ্গে ত্রিপুরা সরকারের এই কৌশলগত জোট রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সূচনা করেছে এক সম্ভাবনাময় অধ্যায়ের। সঠিক পরিকল্পনা, পরিবেশগত ভারসাম্য ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই অংশীদারিত্ব কৃষি স্বনির্ভরতা, সুস্থতা ভিত্তিক অর্থনীতি ও টেকসই উন্নয়নের পথে একটি মডেল রাজ্যে পরিণত করতে পারে ত্রিপুরাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের ঊর্ধ্বতন আধিকারিকরা এবং বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। বৈঠকে শহরে জল সরবরাহ সংক্রান্ত বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় বিস্তারিতভাবে। আগরতলা পুর নিগম এলাকার মোট 17,377টি বাড়িতে এখনো পর্যন্ত পানীয় জল পৌঁছানো সম্ভব হয়নি। এই সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে পুর নিগম বিশেষ উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এছাড়াও স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলাকালীন সময়ে যদি পানীয় জল, বিদ্যুৎ বা গ্যাসের লাইনে কোনো ধরনের ক্ষতি হয় তাহলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দল জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের কাজ করবে বলে জানিয়েছে মেয়র। যেসব ওয়ার্ডগুলিতে যে জায়গাগুলিতে সেগুলি কীভাবে সমাধান করা যায় এবং আমাদের কী কী জল বোর্ড আমাদেরকে আশ্বস্ত করেছেন, কী কী প্রজেক্ট নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আমাদের যত বাড়ি আছে আগরতলা শহরে আহত হয়েছে তার মধ্যে আমরা প্রায় 17,377 জনকে আমরা কানেকশন দিতে পারিনি এখন অবধি। তো এগুলোর জন্য প্রজেক্ট তৈরি করা হয়েছে। আগামী দিন অমৃত এবং ওয়ানের যেগুলি কাজগুলি আছে সেগুলি আমরা চালু করব। পাশাপাশি নতুনভাবে কিছু প্রজেক্ট তৈরির হাতে নেওয়া হয়েছে এবং এই সিস্টেমটা যাতে সুন্দরভাবে হয়, প্রতিটি জায়গায় যাতে প্রতিটি পিজিটি আমাদের আছে সেগুলি যাতে সুন্দরভাবে চালানো যায়, পাম্প অপারেটর যে সঠিকভাবে কাজ করে। এবং বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এর মধ্যেও
স্মার্ট সিটি লিমিটেড এখন সারা শহরে কাজ করছে। কোথাও কোথাও দেখা যায় যে যোগাযোগের অভাবে বা কমিউনিকেশনের জন্য কিন্তু যখন তারা কাজ করছেন জলের লাইন কেটে যাচ্ছে, ইলেকট্রিক্যাল লাইন ডিস্টার্ব হচ্ছে বা গ্যাস লাইনের প্রবলেম হচ্ছে, সেগুলো যাতে না হয় এবং জল বোর্ড নিজেরা তারা একটা নতুন ব্যবস্থাপনা করছে। যেমন এখন কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে ফোন করলে যায় বা টিএনসিসির গাড়ি যায়। এখন তারাও একটা আর্জেন্ট একটা টিম এটা করছে না ওটা করেছে, যেটার সঙ্গে সঙ্গে তারা ইউনিফর্ম পরা থাকবে যে জল মানুষের কমপ্লেন যখন করবে যে তার লাইনটা কেটে গেছে, জল পাচ্ছে না বা এখন প্রয়োজন, জল বোর্ড থেকে লোক গিয়ে তারা ড্রেস করা জানতে পারবে যে কমপ্লেনটা মানুষ করেছে যে আমার বাড়িতে জল পায় না বা লাইনটা কেটে গেছে, রাস্তার জল বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে তারা যে অ্যাকশন নিচ্ছে এটা কিন্তু মানুষ জানতে পারবে। এমনিতে জল বোর্ড কাজ করে। ডিজিটাল যুগে দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় সাংবাদিকতা আজ এক গভীর সংকট ও আত্মসমালোচনার মুখোমুখি। পেইড নিউজ, ফেক নিউজ এবং কন্টেন্ট নির্ভর প্রতিযোগিতার চাপে সংবাদ মাধ্যমের মূল দায়িত্ব ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সম্মুখীন। এই প্রেক্ষাপটে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের পুনর্মিলন অনুষ্ঠানে সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ দিশা নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা ব্যক্ত করেন বিশিষ্টরা। আগরতলার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পুনর্মিলন ও নবীন বরণ অনুষ্ঠানটি শুধু একটি স্মৃতিচারণমূলক মিলন মেলার সীমাবদ্ধ ছিল না, বরং এই অনুষ্ঠানটি পরিণত হয় সাংবাদিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৌদ্ধিক আলোচনার মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সুনীল কলই, অধ্যাপক ডক্টর ধর্মেন্দ্র কুমার দুবে এবং অধ্যাপক ডক্টর দীপক উপাধ্যায়। তাঁদের উপস্থিতি নবীনদের কাছে একদিকে যেমন অনুপ্রেরণার উৎস, তেমনি তৈরি করে অভিজ্ঞতা ও মূল্যবোধের সংযোগস্থল। এই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল সম্মাননা প্রদান। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম পিএইচডি গবেষক ও ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্যকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। পাশাপাশি বিভাগের প্রাক্তনী ও বিশিষ্ট সাংবাদিক ডক্টর দেবরাজ দেবকেও সংবর্ধিত করা হয় এদিনের অনুষ্ঠানে। এই সম্মাননা শুধু ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং সাংবাদিকতার আদর্শ ও পেশাগত দায়িত্বের প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। সম্মাননা পর্বের পর আয়োজিত বিশেষ আলোচনা সভায় সংবাদ মাধ্যমের রূপান্তর ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পেইড নিউজ ও ফেক নিউজের মতো গুরুতর সমস্যা কিভাবে সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে সেই বিষয়টি উঠে আসে আলোচনায়। তথ্যের অবাধ প্রবাহের যুগে সত্য যাচাই ও নৈতিকতার প্রশ্ন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মত দেন প্রজাপিতা দেব রায়। It's a pretty rampant and prevalent tendency in Tripura and elsewhere that we spread fake news. It's a huge problem in... Yeah, can we take that letter? Because it's very interesting, and this should be answered by another active journalist who has been into the field for several years. So she has highlighted about the kind of fake news, the kind of unrealistic news, the need for proper media literacy for the journalists to be trained. What's the missing link that you found? Either Devraj or Biswendu, can you answer on this? আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য বলেন, মিডিয়া এখন একটি পণ্য হলেও সাংবাদিকদের আগে ভালো নাগরিক হতে হবে। তার জন্য প্রয়োজন দক্ষতা, দায়িত্ববোধ এবং সামাজিক মূল্যবোধ। তার এই বক্তব্য সাংবাদিকতার বাণিজ্যিকীকরণ ও সামাজিক দায়িত্বের দ্বন্দ্বকে তুলে ধরে স্পষ্টভাবে। Literacy is something that how you perceive, and education is something which is driven by certificate. But if we talk about the skill development, this is the missing link. I think the skill development is to be the core of our JDMC department. Because we have literacy, we are literate. Media literacy, if we talk about the media literacy, we know what is media, how media functions, what kind of information we sell tomorrow. Because I usually tell my people, they see, what you see, it is not an issue. What I see on my eyes, my two eyes, the 40 lakhs people of Tripura will see Tripura tomorrow. So you are not a matter, you are simply a consumer for me. And I'm the producer. So if I look it in a turning eye, so this entire product will be taken a dishing.
So, as a good citizen, my responsibility will be to take a lenient view. Lenient view means because my understanding doesn't matter. That's why they say it is something like Mahabharata, where Sanjaya is just narrating to Dhritarashtra, and all of us still, after so many centuries after, we are just studying this. What is this? Why this was happened? So I think role of media should be like a Sanjay. We all are Sanjays. But if someone questions about the Sanjay's understanding, whether Sanjay has seen it properly, or whether it was correct, actually it was happened or not, it's a question of mistrust. অন্যদিকে ডিজিটাল মিডিয়ার বর্তমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক দীপরাজ দেব। বর্তমানে ডিজিটাল মিডিয়া কন্টেন্টে নির্ভর হয়ে পড়ছে, যেখানে সিরিয়াস পাঠকের সংখ্যা কমে যাচ্ছে ক্রমশ। মানুষ তুলনামূলকভাবে গসিপ ও গল্পের দিকে বেশি ঝুঁকছে, যা মানসম্মত সাংবাদিকতার জন্য এক বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। Consumer group of digital media content in India is the age group between 18 to 30. There are, of course, like previously we used to do a lot of guesswork while generating content, right? Which kind of content might use 10 things that you would want to see before you die. This kind of content were there early when we are looking at digital media content. But these days, we have got Google Analytics, we have got Chartbeat, we have got so much kind of determining factors to find out which content is working out, which age group is reading them, what is the prime time for reading them, from which geographical location they are reading, what is the per page and per line sort of author engagement time, readership engagement time. So we find that there is a huge drop in the serious news readership among the new generation readers of India. সব মিলিয়ে শুধু আবেগ ঘন স্মৃতির পুনরাবৃত্তি নয়, বরং সাংবাদিকতার ভবিষ্যৎ দিশা নিয়ে আত্মসমালোচনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে এই পুনর্মিলন ও নবীন বরণ অনুষ্ঠানটি। নবীন সাংবাদিকদের কাছে এই আলোচনা নিঃসন্দেহে এক বাস্তব শিক্ষা, যেখানে পেশাগত সাফল্যের পাশাপাশি নৈতিকতা, দক্ষতা ও নাগরিক দায়িত্বকে সমান গুরুত্ব দেওয়ার বার্তা উঠে এসেছে স্পষ্টভাবে। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে এখনো পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন মোট ৩৩৬ জন। তবে মাস কমিউনিকেশন বিষয়টি রাজ্যের বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে পর্যায়ে অন্তর্ভুক্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে এদিনের আলোচনা সভায়। বিশ্বের বিভিন্ন দেশে মাস কমিউনিকেশন বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয় পর্যায়ে। তবে এখানে বিদ্যালয় ও মহাবিদ্যালয় পর্যায়ে মাস কমিউনিকেশন বিষয়টি অন্তর্ভুক্ত না থাকার কারণে প্রায়শই পেশাদারদের সঙ্গে হচ্ছে দ্বন্দ্ব। বিদ্যালয় এবং মহাবিদ্যালয় পর্যায়ে মাস কমিউনিকেশন চালু করা হলে পরিষেবার মান উন্নয়নের পাশাপাশি সামাজিক শৃঙ্খলারও মান উন্নয়ন হবে বলে উঠে আসে এদিনের আলোচনা সভায়। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার জন্য রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এদিনের আলোচনা সভায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর পূর্ব ভারতে জ্বালানি পরিকাঠামোকে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ত্রিপুরা মিজোরাম গ্যাস পাইপলাইন প্রকল্প। ত্রিপুরার পানিসাগর থেকে আইজলের কাছে সিহমই পর্যন্ত এই পাইপলাইন 2027 সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড। ত্রিপুরা মিজোরাম গ্যাস পাইপলাইন প্রকল্পটি আগামী 2027 সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড। ত্রিপুরার পানিসাগর থেকে মিজোরামের রাজধানী আইজলের কাছে সিহমই পর্যন্ত মোট 119.5 কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন স্থাপন করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। ইতিমধ্যে প্রকল্পের 20% বেশি কাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে IGGL এর পক্ষ থেকে। প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের সরাসরি সুবিধা পাবে মিজোরাম। এর ফলে গৃহস্থালী, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রে পরিষ্কার ও সাশ্রয়ী জ্বালানির ব্যবহার বাড়বে আইজল শহর সহ আশপাশ এলাকায়। এতে একদিকে যেমন জ্বালানির নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি কমবে পরিবেশের দূষণও। বিষয়টি নিয়ে আইজলে মুখ্যমন্ত্রী লালধুমার সঙ্গে সাক্ষাৎ করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেডের একটি প্রতিনিধি দল। বৈঠকে তারা কাজের বর্তমান অগ্রগতি তুলে ধরার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সময়
যেসব প্রযুক্তিগত ও ভৌগোলিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেগুলিও উপস্থাপন করেন মিজোরামের মুখ্যমন্ত্রীর সামনে। এই গ্যাস পাইপলাইনটি ত্রিপুরার পানিসাগর রিসিভিং টার্মিনাল থেকে শুরু হয়ে মিজোরামের মামিত জেলার দিকে অগ্রসর হবে। মধ্যে এটি কান হুমুন, জাওয়াল নোয়াম, কোয়ার্থ, কাবার্থা, তুইদাম ও দারলাক সহ একাধিক এলাকা অতিক্রম করবে বলে জানিয়েছে আইজিজিএল কর্মকর্তারা। এরপর ল্যাংটি অভিমুখে গিয়ে আইজল শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে প্রস্তাবিত সিহমুই রিসিভিং টার্মিনালে গিয়ে শেষ হবে পাইপলাইনটি। আইজল শহরের ভেতরে গৃহস্থালী ও অন্যান্য গ্রাহকদের কাছে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে ত্রিপুরার ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের উপর। শহরের অভ্যন্তরীণ গ্যাস বিতরণ নেটওয়ার্ক গড়ে তুলবে টিএনসিসিএল। উত্তর পূর্ব প্রাকৃতিক গ্যাস পাইপলাইন গ্রিডের একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই প্রকল্পটি। পানিসাগর সিহমুই অংশটি এই বৃহৎ প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত, যার আওতায় গুয়াহাটি থেকে আগরতলা হয়ে আইজল পর্যন্ত স্থাপন করা হচ্ছে এই মোট 723 কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর পূর্ব ভারতের জ্বালানি পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।